24 নভেম্বর বৃহস্পতিবার রাত 8টায় আছি জাহিদ হোসেন, এডিটর স্পিকে। জানিয়ে দেব শিরোনাম। নিবন্ধনহীন রোহিঙ্গারা পাবে না শরণার্থীর মর্যাদা, নেতৃত্বের ওপর আন্তর্জাতিক চাপ চায় ঢাকা। ভারতে গ্রেপ্তার ব্যবসায়ী রাগিব আলীকে হস্তান্তরের পর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ। এবার 20 লাখ করদাতা আশা করছে অর্থমন্ত্রী। মাশরাফি, সাকিব সহ 76 জন পেলেন ট্যাক্স কার্ড। বাংলাদেশে নিবন্ধনহীন রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেবে না বাংলাদেশ, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী AHM মাহমুদ আলী। তবে মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের চিকিৎসা ও খাবার দেয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী 14টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। নাফ নদীতে গত রাত থেকে সকাল পর্যন্ত এসব নৌকা বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করে। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করায় আটক 7 দালালের মধ্যে 4 জনকে 2 মাস এবং 3 জনকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলোকে ঢুকতে না দিয়ে পারা যায়নি। কয়েক লক্ষ তো হবে, তাদেরকে সেন্সাস করা মানে তো তারা চলে আসলো, গণনার মধ্যে, হিসাবের মধ্যে চলে আসলো। রেজাল্ট বের হবে আগামী মাসে, হয়তো শেষের দিকে বের হবে। রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অ্যাসাইনমেন্টের এডিটর মাসুদ কার্জন এবং টেকনাফ থেকে যোগ দেবেন সহকর্মী ইফতেখার ফয়সাল। মাসুদ কার্জন, আপনার কাছে প্রথমে জানতে চাই যে বাংলাদেশ সরকারের অবস্থান গত কয়েকদিন যাবতই যথেষ্ট কঠোর ছিল মিয়ানমার থেকে যেন রোহিঙ্গারা অনুপ্রবেশ না করে, আবার একই সঙ্গে বাংলাদেশের জনগণেরও একটা চাপ ছিল যে এখানে যেহেতু মানবিক বিপর্যয়ের একটা পরিস্থিতি আছে, সেই পুরো বিষয়টি সমন্বয় করে সরকার কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে আজকে পররাষ্ট্রমন্ত্রী কি জানালেন আমাদের? পররাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছিলেন, উনি আজকে 2 দফা কথা বলেছেন সংবাদকর্মীদের সঙ্গে এবং পুরো বিষয়টি নিয়ে। প্রথম দফা আসলে প্রধানমন্ত্রী একটি বিদেশি সফর অবহিত করার একটা সংবাদ সম্মেলন ছিল, সেখানে এই বিষয়টি উঠে এসছে। তিনি যেটি বলছেন যে আসলে মানবিক কারণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যারা নিবন্ধনহীন তারা আসলে শরণার্থীর মর্যাদা পাবে না, এবং তিনি বলছেন যাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং সীমান্তে কড়াকড়ি আছে কিন্তু তারা একেবারেই ঢুকতে দেওয়া হচ্ছে বা ঢুকছে তাদেরকে মানবিক দিক বিবেচনা নিয়েই কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং সীমান্তে কিন্তু কড়াকড়ি আছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের যে বিদেশি কূটনীতিক আছে তাদেরকে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একটা বৈঠক করেছেন এবং পুরো বিষয়টি কিন্তু অবহিত করেছেন। এবং পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এই বিষয়টি যেন কূটনৈতিকভাবে আসলে সমাধান করা হয় এবং সেটি যেমন মায়ানমারকেও বিষয়টি অবহিত করা। বাংলাদেশ এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আসলে আজকে সেই 1991 সাল থেকে কিভাবে বিষয়গুলো হ্যান্ডেল করে আসছে বা বিষয়গুলো দেখে আসছে সেই বিষয়গুলো অবহিত করা আছে। এবং সবশেষ মাসুদ কার্জন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ক্ষেত্রে চাপ প্রয়োগের ক্ষেত্রে, বিশেষ করে মায়ানমারকে চাপ প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে বা উদ্যোগগুলি কি, সে ব্যাপারে বিস্তারিত কিছু কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে? আজকে কূটনৈতিক পর্যায়ে যে বৈঠকটি ছিল পররাষ্ট্রমন্ত্রী, সেখানে কিন্তু জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং বলা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে যে বাংলাদেশকে বলা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, ঠিক তেমনিভাবে বলা হয়েছে যে সেটি যেন মানে মায়ানমারকেও সেই বিষয়টি জানানো হয় যে সেখানে তাদের সমস্যা, তারা যেন সেই সমস্যাটি সমাধান করে। এবং গতকালকে কিন্তু মায়ানমারের সঙ্গে বিজেপি, যেটা মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বা পুলিশ, তাদের সঙ্গে কিন্তু আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির একটি বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে, অবস্থান তুলে ধরা হয়েছে। এবং মায়ানমারের যে প্রতিনিধি দল আসছিলেন আমাদের বিজেপির সঙ্গে বৈঠক করে, তারা বলছে সেখানে তাদের সামরিক অভিযান চলছে, সেটি সাময়িক, সেটি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বলে তারা আমাদের বিজিবিকে আশ্বস্ত করে গেছেন এবং সেই সমস্যা যারা আসতে চাচ্ছে সেই সমস্যাটা হয়তো কেটে যাবে, এরকমটি তারা আশ্বস্ত মাসুদ কার্জন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু ইফতেখার ফয়সালের কাছে যাব, টেকনাফে আছেন। ইফতেখার, কড়া নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই আছে, কিন্তু তারপরেও কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে যে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। আসলে কি পরিস্থিতি দেখছেন, স্থানীয়রা এই ব্যাপারে কি তথ্য জানাচ্ছেন আপনাদেরকে?
আমরা স্থানীয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য আছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি সেটি হচ্ছে কঠোর নিরাপত্তা সত্ত্বেও কিন্তু কিছু রোহিঙ্গা তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রবেশ করছে এবং বিশেষ করে বিজিবি যে টহল দেয় অনেক সময় যে টহল একই সঙ্গে সব জায়গায় টহল দেওয়া সম্ভব হয় না এবং সব জায়গায় নজরদারিতে আনাও সম্ভব হয় না এবং তাদের এই নজরদারি অর্থাৎ বিজিবিকে ফাঁকি দিয়ে অনেক একটি দালাল চক্রের মধ্য দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে বলে আমরা জানতে পেরেছি এবং এইসব দালাল চক্রের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছেন আগে ওইখানে বসবাস করতেন পরবর্তীতে বাংলাদেশে এসেছেন অর্থাৎ তারাও রোহিঙ্গা এই ধরনের দালাল চক্র যেমন আছেন তেমনি স্থানীয় কিছু দালাল চক্রও আছেন যারা অর্থের বিনিময়ে তাদেরকে বিভিন্ন সহযোগিতা করে এবং তো এই ধরনের দালাল চক্রের কারণেই মূলত বাংলাদেশে অনুপ্রবেশের যে চেষ্টা সেটি অব্যাহত আছে এবং অনেকেই প্রবেশ করছে বলে সেটি বিজিবি পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে তারাও কিন্তু সেটা স্বীকার করেছেন এবং আমরা যেটা দেখেছি অনেক স্থানে কিন্তু রোহিঙ্গারা স্থানীয়দের সঙ্গে যেমন আছেন মিশে আছেন এবং একই সঙ্গে যে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো সেখানে গিয়েও তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন তবে আমরা যদি দেখি যে মিয়ানমারের সঙ্গে যে সীমান্ত সেই সীমান্তের মধ্যে টেকনাফের অর্থাৎ যে নাফ নদী সেই নাফ নদী আছে প্রায় 63 কিলোমিটারের মতো এর মধ্যে 54 কিলোমিটার হচ্ছে বিজিবি 2 ব্যাটালিয়নের অধীনে তো সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি প্রতিদিনই কিন্তু রোহিঙ্গা শরণার্থীরা অনুপ্রবেশ করার চেষ্টা করেছে আমরা গত রাত থেকে যে খবরটুকু পাচ্ছিলাম যে 14টি নৌকা যে প্রতিহত করা হয়েছে এবং এই ধরনের পরিস্থিতি তারা প্রত্যেক দিনেই সামাল দিচ্ছেন অর্থাৎ বিজিবি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন তারা গড়ে 20 থেকে 25টি পর্যন্ত নৌকা তারা ফিরিয়ে দিচ্ছেন অর্থাৎ প্রতিহত করছেন একইভাবে আরেকটা তথ্য জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই আমরা উখিয়ার যে বিজিবির যে ক্যাম্পটি আছে সেখানকার অধিনায়কের সঙ্গে কথা বলেছি তিনিও বলেছেন একই রকম অবস্থা তিনি আজকে সন্ধ্যা 7টা নাগাদ 107 জনকে মিয়ানমারে প্রতিহত করা তাদের ভাষায় যে প্রতিহত করার অর্থাৎ পুশব্যাক করার কথা তিনি জানিয়েছেন এবং একটি মানবিক বিষয় হচ্ছে যারাই কিন্তু বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে নারী এবং শিশু আমরা যে 107 জনের কথা বলছিলাম সেখানে আমরা দেখেছি প্রায় 42 জনের মতো শিশু এবং প্রায় 26 জনের মতো নারী তো এই ধরনের পরিস্থিতি মূলত সবখানে দেখা যাচ্ছে যার কারণে মানবিক কারণে অনেকেই তাদেরকে আশ্রয় দিচ্ছেন এবং ধর্মীয় পরিচয় সহ বিভিন্ন বিষয় এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে তবে একটি বিষয় লক্ষ্য করার মতো গতকাল যে মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিজিবির যে বৈঠক হয়েছে এই বৈঠকের পর থেকে কিন্তু টহল এবং নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার যেমন করা হয়েছে একই সঙ্গে যারা এর মধ্যে যে টেকনাফের যে এলাকাগুলোতে প্রবেশ করেছে তারা যাতে দেশের অন্যান্য অঞ্চলে যেতে না পারে সেজন্য সড়ক পথে সহ অন্যান্য যে পথগুলো আছে সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি জোরদার করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে বিভিন্ন বাস মালিক সমিতি আছে হিউম্যান হলার মালিক সমিতি আছে তাদের সঙ্গে তারা কথা বলেছেন যাতে কোনো প্রকারেই রোহিঙ্গা যে অনুপ্রবেশকারী যারা এসেছেন তারা যাতে কক্সবাজার কিংবা চট্টগ্রাম হয়ে ঢাকা সহ অন্যান্য অঞ্চলগুলোতে প্রবেশ করতে না পারেন সেই বিষয়টি তারা কঠোরভাবে নজরদারির জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে তারা আমাদেরকে একটি কথা বলেছেন সেটি হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাদেরকে কোনো সহযোগিতা করে থাকে কিংবা তাদেরকে পারাপারের ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা এবং করে থাকলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি যে বিষয়টা দেখতে পাচ্ছি যে স্থানীয় জনসাধারণের মধ্যে যে দালাল চক্রের কথাটুকু উঠে আসছিল বারবার সেই দালাল চক্রকে রোধ করার জন্য তারা বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা প্রতিদিন কিন্তু এই ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন গতকাল যে 7 জন আটকের কথা আমরা সকাল থেকে জানিয়ে আসছি 7 জনের মধ্যে 7 জনকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মধ্যে মাধ্যমে সাজা দেওয়া হয়েছে তবে সাজা দেওয়ার ক্ষেত্রে একটি সমস্যায় কিন্তু পড়তে হচ্ছে সেটি হচ্ছে যেসব দেখা যাচ্ছে যে তাদেরকে দালালদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত আদৌ পারে কিনা সেটা নিয়ে একটা সংশয় কিন্তু আমরা আজকে দেখেছি যার কারণে অনেকে দেখা গেছে যে তাদের বলা হচ্ছে যে তারা মাদকাসক্ত এবং মাদকের যে মামলা আমরা বুঝেছি যে পুলিশকেও সতর্ক থাকতে হচ্ছে বিজিবির পাশাপাশি এবং সবটা মিলিয়ে হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার একটা চেষ্টা চলছে ইফতেখার ফয়সাল মাসুদ কার্জন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য চলতি অর্থ বছরে 20 লাখ করদাতা আয়কর দেবেন বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত করদাতাদের হয়রানি কমাতে করবান্ধব পরিবেশ তৈরির উপরও জোর দেন তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে সর্বোচ্চ করদাতাদের ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী করদাতার সংখ্যা বাড়ানো ও কর দিতে উৎসাহিত করতে এবার 141 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ট্যাক্স কার্ড 317 জনকে সম্মাননা দিয়েছে রাজস্ব বোর্ড এবারই 18 বিভাগে নির্বাচন করা হয়েছে সেরা করদাতা
এতে রয়েছে ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী, খেলোয়াড়, সাংবাদিক, শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষ। সরকারের এমন উদ্যোগে সন্তুষ্ট তারা। প্রতি বছর এই ধরনের একটা উদ্যোগ নেওয়া উচিত এবং এতে মানুষ ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে। সকল ট্যাক্স দাতাদেরকে এক জায়গায় এনে এইভাবে সম্ভাবনা খুব কমই হয়েছে। আর এই ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে আই থিঙ্ক সকলেই অনুপ্রাণিত হবে। এটা অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবে এবং অন্যান্য সকল খেলোয়াড়বৃন্দকে অবশ্যই ইন্সপায়ার করবে এবং আশা করি ইনশাআল্লাহ আমরা সামনেও নিয়মিতভাবে দিতে পারবো সে আশা করছি। অর্থমন্ত্রী বলেন, আয়কর মেলায় করদাতাদের মধ্যে বেড়েছে সচেতনতা ও দায়িত্ববোধ। আগামী বছর করদাতা 25 লাখ হবে বলে আশা করেন তিনি। যারা সক্ষম হয়েছে আয়টায় করছে তাদের মধ্যে এই আয়কর দেওয়ার একটা ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। তারা নিজে যেচে এই আয়করটি দেয়, কারণ আয়কর প্রদান করা একটা দেশের সেবার লক্ষণ। আমরা হয়তো 25-এর টার্গেট করে রেখেছি, সেটার খুব কাছাকাছি পৌঁছবো বলে আমি বিশ্বাস করি। ট্যাক্স কার্ডধারীরা স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণও। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদুল্লাহ। কথা বলবো তার সঙ্গে। স্বাগত মোহাম্মদুল্লাহ। অর্থমন্ত্রী বলেছেন যে এটি জাতি সেবার একটা লক্ষণ, তো জাতিকে সেবা করার জন্য জাতীয় আপনাদেরকে সম্মানিত করেছেন, বিষয়টি আপনাদের কেমন লেগেছে, অনুভূতি কি? ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমার এই অনুভূতিটার নাম দিয়েছি আমি সম্ভাবনার অনুভূতি। এবং এই অনুভূতি আজকে যে এই সম্ভাবনার অনুভূতির জন্য যারা অবদান রেখেছে তারা হচ্ছে আমার পরিবার, আমার অফিসের স্টাফ, তারা এই অনুভূতির জন্য অবদান রেখেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই অনুভূতিটা আসলে আমি আপনার মাহমুদুল্লাহ, একই সঙ্গে এটা অবশ্যই অনেক বড় দায়িত্ব এনে দিয়েছে আপনাকে, কারণ নতুন উদ্যোক্তা হিসেবে আপনি এই স্বীকৃতিটি পেয়েছেন, ফলে এটা কিন্তু আপনার যে ব্যবসা বাণিজ্য সেটাকে আরো বাড়িয়ে দিতে রাষ্ট্র এক ধরনের দায়িত্ব আপনাকে দিয়েছে। সেইটি আগামীতে চালিয়ে নেওয়ার জন্য কি মনে করেন, কোন কোন ধরনের বিষয়ে রাষ্ট্র আপনাকে সহযোগিতা করতে পারে? কারণ আগামীর যেই বাংলাদেশ আমরা দেখছি সেখানে কিন্তু একটা বড় রাষ্ট্র, আমরা জানি যে আমাদের বাজেট অনেক বড় হয়েছে, ব্যবসা বাণিজ্য অনেক বড় হয়েছে, সেই ক্ষেত্রে রাষ্ট্রের কাছ থেকেও আপনার কি প্রত্যাশা? আসলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি 2021 সালের মধ্যে আমাদের দেশ মধ্যমায়ের দেশে উন্নীত করবে এই ধরনের একটা উনি স্টেপ নিয়েছেন। তো আমরা মনে করি আমরা যারা তরুণ উদ্যোক্তা তারা আসলে কিছু কিছু জায়গায় আমরা আসলে চাই যে গভর্নমেন্টে খুব ভালো একটা ইনিশিয়েটিভ দেয়। আমার টোটাল ইনিশিয়েটিভের মধ্যে 4টা ইনিশিয়েটিভ খুব ইম্পর্টেন্ট মনে হয়। ফার্স্ট হচ্ছে সেফটি সিকিউরিটি, সেকেন্ড হচ্ছে আমাদের কমিউনিকেশন, আর থার্ড হচ্ছে আপনার পাওয়ার, এবং আমাদের ব্যাংকিং সেক্টরটাও অনেক ইম্পর্টেন্ট। আমাদের ব্যাংকিং সেক্টরটা যদি আজকে আমাদের তরুণ উদ্যোগ যারা আছি আমাদেরকে যদি তারা সহযোগিতা করে, তো আমরা দেখা যায় যে ভবিষ্যতে উত্তরোত্তর আমাদের শিল্প বাড়াইতে পারবো, আমাদের ব্যবসা বাড়াইতে পারবো, আমাদের কোম্পানিতে অনেক এমপ্লয়িরা কাজ করতে পারবে। মানে এইটাই আসলে এটা অবশ্যই যদি ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টগুলির কথা বললেন সেগুলি করলে পরে আপনাদেরকে হয়তো আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করা অনেক সহজ হবে এবং বাংলাদেশের সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। মোহাম্মদুল্লাহ, এই যে পুরো পরিস্থিতিটা ব্যবসা বাণিজ্যের আপনি বলছেন যে সেই ক্ষেত্রে আমরা তরুণদেরকে এবং নতুনদেরকে তো অনেক সময় বলা হয় যে কর দেওয়ার ক্ষেত্রে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, স্বতঃস্ফূর্তভাবে কর দেন না, কারণ আমাদের প্রায় 17 কোটি মানুষ আপনি দেখছেন যে এখনো পর্যন্ত আমরা 12 লাখ মানুষ আসলে সরাসরি আয় থেকে কর দেই। এই পরিস্থিতি উত্তরণের জন্য আপনি কি মনে করেন যে এই যে আপনার সাহসী উদ্যোগ সেটাকে অন্যদেরকে কিভাবে অনুপ্রাণিত করবেন? আসলে মানে ট্যাক্স নিয়ে বাংলাদেশের প্রতিটা মানুষেরই একটু ভয় কাজ করে। তবে আমি মনে করি যে গভর্নমেন্ট যদি আপনি আজকে এই যে দেখেন ট্যাক্স ফেয়ার হচ্ছে, আপনার ট্যাক্সে আপনার কর এই যে একটা নতুন আপনার অনলাইন ভিত্তিক যারা আপনার পূর্ণ নিবন্ধন করতে চায় ট্যাক্স দেওয়ার জন্য, এই ধরনের আজকে আমি মন্ত্রী মহোদয়ের অনুষ্ঠানে যে উপস্থিত ছিলাম তাদের কিছু
স্টেপের কথা আমি শুনেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং একটা জিনিস যে ব্যাপার, আমার মনে হয় বাংলাদেশের জেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে মানুষ আসলে ট্যাক্স কি এটা জানে না। আমার কাছে মনে হয় আমাদের এনবিআর এর রুট পর্যায়ে যাওয়া উচিত, গ্রাম পর্যায়ে যাওয়া উচিত, জেলা পর্যায়ে যাওয়া উচিত। এবং আপনি একটা জিনিস, আমার কাছে একটা জিনিস মনে হয়, বর্তমান যে টেকনোলজির যুগ, এই টেকনোলজির যুগে একটা ইনফরমেশন একটা মানুষের কাছে পাঠানো খুব একটা কঠিন কাজ না। এনবিআর যদি এইটা মানুষের কাছে এই মেসেজগুলি পাঠানোর জন্য যদি সাফিসিয়েন্ট উদ্যোগ নেয়, আমার কাছে মনে হয় যে মানুষ ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে। আসলে একটা কথা কি, ট্যাক্স দেওয়া মানে ট্যাক্স দেওয়া, আমরা ট্যাক্স দিব দেশ গড়ব, এটাই আসলে আমাদের প্রতিটা মানুষের মানে মানে মূল নীতি হওয়া উচিত এবং মানে আমাদের মূল চিন্তা ভাবনা হওয়া উচিত যে আমরা ট্যাক্স দিব দেশ গড়ব। বাট ট্যাক্সের ব্যাপারে আমাদের আরো আমাদের এনবিআর অনেক কাজ করতে হবে, গ্রাম পর্যায়ে পৌঁছতে হবে, জেলা পর্যায়ে পৌঁছতে হবে এবং ট্যাক্সের ব্যাপারে মানুষের জনমত গড়ে তুলতে হবে। যেমন আমার আজকে একটা এনবিআর একটা উদ্যোগ দেখে ভালো লাগছে, সেটা হলো আপনি দেখেন আমাদের এনবিআর এর শুধু একটা বিল্ডিং আছে হচ্ছে সেগুন বাগিচা। আজকে আপনার এই যে আগারগা ওনাদের 30 তলা একটা বিল্ডিং করতেছে, যে 30 তলা বিল্ডিং যেটা এনবিআর এর আমার সম্ভবত ওইটা হেড অফিস হবে, ওইটার কাজ টোটালি এখনো কমপ্লিট হয় নাই। আপনি দেখেন এই বিল্ডিং আজকে দেখেন একটা আমি মনে করি যে ট্যাক্সের একটা কেন্দ্রবিন্দু হবে, ট্যাক্সের কেন্দ্র। এইখান থেকে আমার কাছে মনে হয় পুরো দেশে ট্যাক্সের আলো ছড়ায় দেওয়া উচিত। আরো আমি দেখেন আমি মন্ত্রী মহোদয় এই যে ট্যাক্স নেয়ার ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে কি মনে করেন যে কোথাও একটা গ্যাপ থাকছে, যার কারণে মানুষের ভিতরে যে ভীতির কথা বলা হয়, মানুষ মনে করে যে ট্যাক্স অফিস থেকে যেই ধরনের সহযোগিতা পাওয়া দরকার সেটা তারা ঠিকমতো পাচ্ছেন না, এবং বিশেষ করে ভ্যাট অনেক ক্ষেত্রেই উদ্যোক্তাদের জন্য অনেক জটিল হয়ে যায়। আপনি যেহেতু তরুণ নতুন এই জিনিসগুলিতে কাজ করছেন, এখানে কি মনে করেন যে আরো সরলীকৃত করার প্রয়োজন আছে, যেটা আপনাদের জন্য আরো বেশি বান্ধব হবে? না, সরলীকরণ আসলে অবশ্যই দরকার আছে, শুধু ট্যাক্স না, যে কোনো বিষয় আসলে সরলীকরণটা খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখা যায় যে আমি যেমন আমার কর সার্কেলের কর কমিশনারের সাথে আমি গত কিছুদিন আগে কথা বলছি, তো ওনারা এখানে কিছু কিছু ব্যাপার আমাকে বলছে যে দেখেন আমরা আসলে আজকে দেখেন উত্তরা কর অঞ্চল নয়, আজকে একটা কর অঞ্চলের অফিস আছে, এটা কিন্তু ছিল না আগে, এটা কিন্তু আগে ছিল না। দেখেন ঢাকা শহরে কর অঞ্চল নয়, উত্তরাতে পড়ছে, এটা ছিল না। এখন আপনি উত্তরার 4 বছর 5 বছর আগে এটা ছিল না। এখন আপনি চিন্তা করেন অন্যান্য মফস্বল শহরগুলি, জেলা শহরগুলির কথা আপনি চিন্তা করেন। জেলা শহরগুলিতে আপনি দেখেন যে এখানের আমাদের এনবিআর এর অ্যাক্টিভিটিস, এনবিআর ইনফ্রাস্ট্রাকচার, এনবিআর এর কমিউনিকেশন নেটওয়ার্কটা বাড়াতে হবে। এবং ট্যাক্সের ক্ষেত্রে একটা বিষয় বড় যে মানুষই কিন্তু এগিয়ে যেতে পারে, তাকে শুধু পথটা দেখাতে হবে যে কিভাবে যেতে পারে বা কি, এবং একই সঙ্গে এটা যে কন্ট্রিবিউট করা সেইটার একটা স্বীকৃতিও হয়তো পেলে তারা আরো বেশি উৎসাহিত হবে। মাহমুদুল্লাহ, আপনি বলছিলেন যে ব্যাংকিং সেক্টর এবং অন্যান্য তরুণদের আসলে কি ধরনের ঝুঁকির মধ্য দিয়ে ব্যবসায় আসতে হয়? কারণ আমরা জানি যে বাংলাদেশে ব্যবসা করাটা যথেষ্ট সহজ নয়, এটা ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষায় দেখা যাচ্ছে, অন্যান্য ক্ষেত্রেও দেখা যাচ্ছে। বড় ঝুঁকি নিয়েই আপনাদের ব্যবসায় আসতে হয়। সেই ক্ষেত্রে এই ঝুঁকিগুলি আরো কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে কি ধরনের ব্যবসা বান্ধব পরিবেশ সরকার তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো সুনির্দিষ্ট ভাবনা বা পরামর্শ আছে কি? আসলে তরুণদের ক্ষেত্রে আসলে যে জিনিসটা তরুণদের আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক, কারণ ব্যাংকিং সেক্টরটা টোটাল অর্গানাইজ করেছে বাংলাদেশ ব্যাংক। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের একটা সুনির্দিষ্ট রুলস থাকা উচিত শুধু তরুণদের জন্য, তরুণ উদ্যোক্তাদের জন্য, টোটাল ব্যবসায়ী সমিতি না। আমাদের টোটাল ব্যবসাটাকে একটা সেগমেন্ট করা দরকার, ঠিক আছে? সেখানে তরুণরা থাকবে, এক্সিস্টিং যারা সিনিয়র ব্যবসায়ী আছে তাদের একটা পলিসি থাকবে, আমাদের জন্য একটা পলিসি থাকবে। তো এই পলিসিগুলি যদি সুন্দর একটা পলিসি যদি তৈরি করা হয় আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য, আমরা এই তরুণরাই তো একসময় প্রবীণ হব, তাই না? তো আমার কাছে মনে হয় যে তরুণদের জন্য, তরুণ উদ্যোক্তাদের জন্য যদি সুন্দর একটা পলিসি করা হয় যেটা গঠনমূলক, যেটা আমাদের জন্য উপকারী হবে, সেই ধরনের একটা উদ্যোগ আসলে গভর্নমেন্টের নেওয়া উচিত। তাহলে আমার মতো আজকে আমি শ্রেষ্ঠ করদাতা হিসাবে নির্বাচিত হয়েছি, আমার মতো আমি দেখছি শ্রেষ্ঠ করদাতা হিসাবে আমি আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেখছি আমি একমাত্র ছেলে যে ওইখানে সবচেয়ে কনিষ্ঠ, 7 জনের মধ্যে আমি কনিষ্ঠ। আপনি দেখবেন নেক্সট ইয়ার্সে দেখবেন 700 জন হবে। তো
তো এরপর উত্তরে আসলে বছরে বছরে এগুলি বৃদ্ধি পেতে থাকবে। তো গভর্নমেন্টের আসলে একটা সুষ্ঠু নীতি দরকার। আমরা আসলে ভয় পাই, আমাদের ভয় থেকে আসলে আমাদেরকে বের করে আনতে হবে, এটা গভর্নমেন্টই পারে। গভর্নমেন্ট অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচে আরো একটা বিরতি। জমি আত্মসাৎ ও জালিয়াতির মামলায় সিলেটের ব্যবসায়ী রাগিব আলীকে কারাগারে পাঠানো হয়েছে। করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশ ঢোকার সময় ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে, পরে তাকে হস্তান্তর করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। রাগিব আলীর জামিন আবেদন নামঞ্জুর করে 4 ডিসেম্বর শুনানি ঠিক করেছে আদালত। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে 2 মামলায় গত 10 আগস্ট রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাই সহ 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিলেটের আদালত। আদালতের নির্দেশ পুলিশের কাছে পৌঁছানোর আগেই ওই দিনই সপরিবারে ভারতে পালান রাগিব আলী। 3 মাস ভারতে আত্মগোপনের পর 12 নভেম্বর দেশে ফেরার চেষ্টার সময় জকিগঞ্জ সীমান্তে গ্রেপ্তার হন রাগিব আলীর ছেলে আব্দুল হাই। বৃহস্পতিবার করিমগঞ্জ দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন রাগিব আলী। আটক হন ভারতের ইমিগ্রেশন পুলিশের হাতে। বিয়ানীবাজার সীমান্তে দুপুরেই তাকে হস্তান্তর করা হয় পুলিশ ও বিজিবি সদস্যদের কাছে। প্রতারণা এবং জালিয়াতির মামলায় 2টা ওয়ারেন্ট রয়েছে বিশ্বনাথ থানায়। তো আমরা সেই মোতাবেক তাকে বাংলাদেশে যখন হস্তান্তর করা হয় তাকে গ্রেপ্তার করি এবং আজকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। বিয়ানীবাজার থেকে সরাসরি তাকে তোলা হয় সিলেটের আদালতে। 2 মামলায় গ্রেপ্তার রাগিব আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আগামী 4 ডিসেম্বর হবে মামলার পরবর্তী শুনানি। 2টি মামলায় রাগিব আলীর প্রার্থনা করেন, আদালত সকল কিছু বিবেচনা করে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। জালিয়াতির যে মূল অভিযোগটা এটা পঙ্কজ গুপ্তর বিরুদ্ধে, হি ইজ অন বেইল। এখন রাগিব আলী সাহেবকে আজকে আদালত জামিন দেন নাই মূলত এই কারণে যে উনি চার্জশিট গৃহীত হওয়ার পর দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। প্রায় 500 একর জমির ওপর গড়ে ওঠা সিলেটের তারাপুর চা বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। 1990 সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগিব আলী। পরে আদালতের নির্দেশে উচ্ছেদের পর বুঝিয়ে দেয়া হয় মালিককে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমি আত্মসাৎ ও জালিয়াতের মামলায় সিলেট ব্যবসায়ী রাগিব আলীকে কারাগারে পাঠানো হয়েছে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইইউ শহীদুল ইসলাম শাহীন। স্বাগত শহীদুল ইসলাম। আমরা একটু জানতে চাই যে রাগিব আলীর বিরুদ্ধে কি কি মামলা আছে এবং এগুলিতে মূল অভিযোগগুলি কি? এখন পর্যন্ত রাগিব আলী সাহেবের বিরুদ্ধে সিলেটে 3টি মামলা আছে। 2টি মামলা হলো সিলেটের তৎকালীন সিলেট সদরের এসিল্যান্ড জনাব আব্দুল কাদির, তিনি এজাহারদাতা হিসেবে থানাতে 2টো মামলা করেছেন। প্রথমটি হলো রাগিব আলী সাহেব সিলেটের তারাপুর টি স্টেটটি ওনার নামে হস্তান্তর করার জন্য ঢাকা থেকে তিনি মন্ত্রণালয়ের একটা চিঠি এনেছিলেন। সেই চিঠি যে স্মারক দিয়ে এনেছিলেন পরে ধরা পড়ল সেই স্মারকটা সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। সেই জন্য তাকে জালিয়াতির একটা মামলায় আসামি করা হলো। ঠিক একই বিষয়ে ওই একই ব্যক্তি অর্থাৎ তৎকালীন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড আব্দুল কাদির সাহেব, উনি এজাহারদাতা হয়ে রাগিব আলীকে আসামি করে আরেকটা মামলা করলেন, যেখানে তিনি করলেন যে দেবোত্তর সম্পত্তি ওই চা বাগানটি আত্মসাৎ করার জন্য, সেখানেও জালিয়াতির অভিযোগ রয়েছে। তৃতীয় মামলাটা কিছুদিন আগে রাগিব আলী যখন ভারতে পালিয়ে গেলেন তখন একজন ব্যক্তি তিনি রাগিব আলীকে আসামি করে এই বলে মামলা করলেন যে রাগিব আলী ওনার সম্পাদনায় যে দৈনিক সিলেটের ডাক নামক পত্রিকাটি বের হয় সেই পত্রিকাটি উনি ভারতে পলাতক অবস্থায় একটা মামলা থেকে পালিয়ে গিয়ে তিনি সেখানে সম্পাদক পরিচয় দিয়ে এই পত্রিকাটা প্রকাশ করেছেন এবং প্রচার করেছেন, সেই জন্য তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন, এই বলে আরেকটা মামলা হয়েছে। এই 3টি মামলা এখন সিলেটের আদালতে পেন্ডিং আছে। জমির যে প্রতারণার মামলাগুলি আছে সেই মামলাগুলিতে আর কারা কারা আসামি আছে? জমির প্রতারণার মামলাতে তিনি আছেন, তার ছেলে আব্দুল হাই উনি আসামি আছেন, এবং আরও একজন ওনারা দেখিয়েছেন যে লোকটি চা বাগানের মালিকের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নির ভিত্তিতে অ্যাটর্নি হিসেবে রাগিব আলীকে জমিটা হস্তান্তর করেছিল। ওনার নাম হচ্ছে মোস্তাক মজিদ, ওনাকে আসামি করা হয়েছে। তবে এই 2টো মামলার প্রতারণা এবং আত্মসাতের একটি মামলাতে বাগানের যে মূল মালিক পঙ্কজ কুমার গুপ্ত, ওনাকেও আসামি রাখা হয়েছে, যদিও ওনাকে আদালত ইতিমধ্যে জামিন মঞ্জুর করেছেন।
কারণ পঙ্কজ গুপ্ত অস্বীকার করেছেন যে তিনি কখনো মোস্তাক মজিদ বা কারো নামে কাউকে তিনি পাওয়ার অফ অ্যাটর্নি দেননি, তিনি ঢাকা থেকে মন্ত্রণালয় থেকে কোনো ধরনের অনুমতিপত্র আনেননি, বরঞ্চ তিনি বলেছেন যে রাগিব আলী এবং উনার প্রভাবশালী মহলের হুমকি ধমকিতে আতঙ্কগ্রস্ত হয়ে তিনি দেশত্যাগ করেছিলেন বা দেশে আসতে পারেননি। তিনি বিলাতে ছিলেন, আবুধাবিতে ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন, কারণ উনি পেশায় একজন ডাক্তার। জনাব শহীদুল ইসলাম, একটু জানতে চাই যে এই বছর জানুয়ারিতে যখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্দেশ দিল, তখন জেলা প্রশাসককে বলেছিল যে এই রাগিব আলী এটা দখল নেওয়ার পরে যেসব স্থাপনা তৈরি করা হয়েছিল সেগুলো যেন জেলা প্রশাসক সরিয়ে ফেলে। তো এই ব্যাপারে কি কোনো অগ্রগতি আছে ইতিমধ্যে? পরিস্থিতি কি সেখানে? হ্যাঁ, এটা তো আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে যুগান্তকারী নির্দেশনা প্রদান করলেন, সেই নির্দেশনায় একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। এই সময়সীমার মধ্যে রাগিব আলী কর্তৃক চা বাগানের জায়গাতে চা বহির্ভূত যেসব নির্মাণগুলো করেছেন বা বিভিন্ন মানুষকে হস্তান্তর করেছেন, সেইগুলোকে ভেঙে সেই জায়গাতে আবার চা গাছ রোপণ করে পূর্বাবস্থায় নিয়ে যাওয়ার জন্য একটা আদেশ প্রদান করেছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সেই ক্ষেত্রে জেলা প্রশাসক কিছু কাগজি আদেশপত্র দিয়েছেন, কিছু মাইকিং করেছেন, যে এলাকায় এই ধরনের একটা হাইকোর্টের বা অ্যাপিলেট ডিভিশনের একটা আদেশ হয়েছে এইটা বলে প্রচারণা করেছেন, কিন্তু বাস্তবে কিন্তু তাদের কাউকে সেখান থেকে উচ্ছেদ করা হয়নি। এমনকি রাগিব রাবিয়া মেডিকেল কলেজ যেটা হাসপাতাল সহ সেটাও এখন সেখানে আছে। এবং ব্যক্তি মালিকানাধীন যেসব প্রতিষ্ঠান, যেসব বাড়িঘর আছে, তারা শুনেছি আবার আপিল বিভাগে গিয়ে একটা দরখাস্ত দিয়েছে এবং আপিল বিভাগ তাদের দরখাস্তটা নিষ্পত্তি করে আগামী কোনো একটা নির্দিষ্ট তারিখ আছে, সেই তারিখে তাদেরকে একটা সিদ্ধান্ত দিবেন। ইতিমধ্যে আপিল বিভাগ আবারও জেলা প্রশাসককে একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে বলেছেন এবং ওই যারা পক্ষভুক্ত হয়েছে ব্যক্তিগত মালিকানাধীন বাসাবাড়ির মালিক বলে দাবি করছে তাদেরকে, তারা যাতে তাদের বাসাবাড়িতে কোনো ধরনের পরিবর্তন আর না করতে পারেন, নতুন কোনো স্থাপনা একটি ইটও যাতে লাগাতে না পারেন, সেই ধরনের একটা আদেশ দিয়েছেন। এই অবস্থায় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে উচ্চাঙ্গ সঙ্গীতের বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলা, বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। উৎসবে পঞ্চম আয়োজনে 5 রাত ধরে ধ্রুপদী সঙ্গীত পরিবেশন করবে ভারতীয় ধ্রুপদ সঙ্গীতের বড় তারকারা। থাকছে বাংলাদেশের 1.5 শতাধিক শিল্পীর পরিবেশনাও। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী ইয়াসিফ আকবর। ইয়াসিফ, আপনারা একটু জানতে চাই যে প্রথম দিনের পরিবেশনায় কারা কারা থাকছেন এবং বিশেষ কোনো কারো দিকে নজর থাকছে কিনা? হ্যাঁ, শুরু হয়ে গেছে আসলে উচ্চাঙ্গ সঙ্গীতের সবচেয়ে বড় আসর। এবারের আসর পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে। সন্ধ্যা 7টা থেকে এই আয়োজন শুরু হয়ে গেছে। যদি জানিয়ে রাখি একটু যে এরই মধ্যে আসলে নৃত্যনন্দন তারা সবচেয়ে বড় দল, অর্থাৎ এ যাবৎকালে এই মঞ্চে যত বড় দলের নৃত্য পরিবেশনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় দলের একটি নৃত্য পরিবেশনা এরই মধ্যে হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, আমার পেছনের যে মঞ্চটি রয়েছে সেখানে এখন বাঁশির মূর্ছনা ছড়াচ্ছেন প্রবীণ গটখিন্ডি, যিনি ভারতীয় শিল্পী, এছাড়াও রাতিশ তাগরে, তিনি বেহালায় আছেন। এই আয়োজন চলবে কিন্তু সকাল 5টা পর্যন্ত। একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই আয়োজনের উদ্বোধন হয়নি। উদ্বোধন হয়তো আরো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এই পরিবেশনাটি শেষ হলেই। আমি একটু দর্শকদের জন্য জানিয়ে রাখি, যারা এই আয়োজনে আসতে চান তারা আগামী 5 দিন সন্ধ্যা 7টা থেকে সকাল 5টা পর্যন্ত এই আয়োজন উপভোগ করতে পারবেন। রাত 12টার পরে কিন্তু আসলে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। 12টার পরে আর এখানে ঢুকতে দেয়া হবে না। আজকের 2টি পরিবেশনা এরই মধ্যে শেষ হয়েছে। যেসব পরিবেশনা হবে সেগুলো একটু জানিয়ে রাখি। এরপর পরই উদ্বোধন অনুষ্ঠান এবং উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হবে খেয়াল, যেটি পরিবেশনা করবেন গিরিজা দেবী। এটি একটি বিশেষ আয়োজন, নিশ্চয়ই গিরিজা দেবীর পরিবেশনা সবাই দেখতেই চাইবেন। এছাড়াও রয়েছে জসরঙ্গি, যেটি একটি যুগলবন্দি খেয়াল। এগুলো করবেন অশ্বিন ভিদে দেশপান্ডে এবং সঞ্জীব অভয়স্কর। এছাড়াও শেষ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।